আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার। প্যারিসে প্রধানমন্ত্রী, জয়ী উগান্ডার মোটিভ ক্রিয়েশনস। ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের 9টি স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেড নির্মাণের কাজ। ভাড়ার খসড়া প্রস্তাব এই সপ্তাহে যাবে মন্ত্রণালয়ে। বনানীতে রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলায় 5 আসামিকে খালাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। ধর্ষণ মামলায় সাক্ষ্য আইন বাতিলের দাবি। প্রতিবাদে রোববার কর্মসূচি। করোনা ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর এসএসসি পরীক্ষা ঘিরে সব প্রস্তুতি সম্পূর্ণ। এক বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জড়ো না হতে আহ্বান। ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার। সৃজনশীল অর্থনীতিতে প্রথমবারের মতো দেয়া হলো বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার। আর এই পুরস্কার নিজ হাতে উগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ইউনেস্কোর সদর দফতরে বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। ফ্রান্স থেকে আরো জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের 69টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমি আমার নিজের জীবনকে আমি উৎসর্গ করেছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমি বিনীতভাবে স্বীকার করি। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরো সম্প্রসারিত করবে এই পুরস্কার। ইউনেস্কো বাংলাদেশের পাশে আছে, আমরাও ইউনেস্কোর সঙ্গে সবসময় একসাথে কাজ করব। প্রতি 2 বছর পর পর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $50,000। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। শিগগিরই সমাধান না করলে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করে। ডিসেম্বরেই দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অর্থাৎ প্রথম 9টি স্টেশনের ছাদে শেড নির্মাণের কাজ। এদিকে ভাড়া নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও এখনও খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি ধাপে খসড়া তৈরি করে এই সপ্তাহে দেয়া হবে মন্ত্রণালয়ে, জানিয়েছেন প্রকল্প পরিচালক। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও, সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। শতকরা হিসাবে যা 86.08 রেল লাইন তো বসে গেছে বহু আগে। চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। আসছে মাসের প্রথম সপ্তাহেই এই কাজের পালা
শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছে। তার সাথে সাথে এটার যে বেসিক ডিজাইন এটাও আমরা শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কয়েকটি ধাপে দেয়া হবে প্রস্তাবনা, এই সপ্তাহেই জমা পড়বে সংশ্লিষ্ট দপ্তরে। প্রস্তাবগুলো যে আছে না, অপশান থাকবে, অপশান 1, অপশান 2, অপশান 3। সেখানে হয়তো এরকম চিন্তা করা হবে যে না, আমরা কোনো কিছুই চিন্তা করব না, প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো দেখা হবে যে না, জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা হয়তো এইভাবে তৈরি করছি যে জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ ভাগ। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দল বেঁধে লোকালয়ে ঢুকছে বানর। মুন্সিগঞ্জে খাবারের খোঁজে এলাকায় আসা বানর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বনানীতে আলোচিত রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলায় 5 আসামি খালাস পাওয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন অর্ধশত নারী। শাহবাগ থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। এসবে সাক্ষ্য আইন বাতিলের দাবি জানান বক্তারা। রোববার আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা নেন তারা। হাতে প্ল্যাকার্ড, গলায় প্রতিবাদী স্লোগান। 2017 সালে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামিকেই খালাস দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশত নারী। মিছিলটি কলাবাগান ধানমন্ডি 32 নম্বর হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের রূপ নেয়। এ সময় রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আদালতের রায় বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত আমাদের এই নিরাপত্তাহীনতাটাকে আপনারা ইনস্টিটিউশনালাইজ করে ফেলবেন। আমি শুধু তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আদালতের কিন্তু বিচার করার কথা, আদালতের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কথা না। এই রায় বাতিল করতে হবে, আবার করে বিচার হতে হবে। সমাবেশ থেকে অবিলম্বে সাক্ষ্য আইন বাতিলের দাবি জানানো হয়। একই সাথে ধর্ষণের 72 ঘন্টা পর মামলা না নিতে পুলিশকে দেয়া আদালতের নির্দেশনা কার্যকর হলে ভুক্তভোগী নারী বিচার বঞ্চিত হবে বলেও জানান বিক্ষোভকারী নারীরা। আমরা ধর্ষণ আইন সংস্কার নিয়ে অনেক দিন ধরেই কথা বলছি, কিন্তু কথাগুলো কেন জানি কারো কানেই যাচ্ছে না। বলা হলো যে 72 ঘন্টার মধ্যে একজন নারী না আসলে তার কিন্তু ধর্ষণের অভিযোগটা আমলে নেওয়া হবে না। আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানাতে চাই। রোববার উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এর আগে প্রমাণ না মেলায় বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলা থেকে খালাস দেয়া হয় আপন জুয়েলার্সের মালিকের ছেলেসহ 5 জনকে। আদালত রায়ে বলেন, ওই দিন যা হয়েছে আপোষে হয়েছে। বিচারক জানান, ধর্ষণের 72 ঘন্টা পর কেউ অভিযোগ নিয়ে গেলে সে মামলা না নিতে তিনি সুপারিশ করবেন। 2 দফা পেছানোর পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয় রাজধানীর বনানীর আলোচিত রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলার। আসামিদের উপস্থিতিতে প্রায় 2 ঘন্টা ধরে রায় পড়ে শোনান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক কামরুন নাহার। 2 নারীর মেডিকেল রিপোর্ট ও কেমিক্যাল রিপোর্ট এবং সাক্ষীদের জবানবন্দি সহ তথ্যপত্র বিশ্লেষণ করে আদালত জানান, এই মামলায় ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। রেন্ট্রি হোটেলে ওই দিন যা হয়েছিল তা আপোষেই হয়েছে। মিথ্যা মামলা করায় এবং সেই মামলায় ভিত্তিহীন অভিযোগপত্র দিয়ে 94 কার্যদিবস আদালতের সময় নষ্ট করায় বাদী ও তদন্ত কর্মকর্তাকে ভৎসনা করেন আদালত। খালাস দেয়া হয় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামিকেই। তারা নিজেরা
নিজেরা ওখানে গিয়েছে, দাওয়াত খাইতে গিয়েছে, তারা সুইমিং করতে গেছে, নিজেরা পোশাক নিয়ে গেছে। ডাক্তারি পরীক্ষায় এবং ডাক্তার নিজেও কোর্টে এসে সাক্ষ্য দিয়ে গেছে যে মেডিকেল যে রিপোর্ট সেটাতে ধর্ষণ কেসের উপাদান অনুপস্থিত। আদালত বলেন, ধর্ষণের 72 ঘন্টা পর এই অভিযোগ নিয়ে থানায় গেলে সেই মামলা না নিতে তিনি সুপারিশ করবেন, কারণ এ সময়ের পর মেডিকেল টেস্টে কোনো আলামত মেলে না। লেডি ধর্ষিত হলে 72 ঘন্টা তারই পাওয়া যায়। এই 72 ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনাই বেশি, যার কারণে 72 ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবেন। এ রায়ে ক্ষুব্ধ বাদী পক্ষ অভিযোগ প্রমাণ না হওয়ার দায় চাপালেন তদন্ত কর্মকর্তার ওপর। তদন্তকারী কর্মকর্তা যদি সঠিক সাক্ষীগুলো উপস্থাপন করতে পারত তাহলে আমরা এই মামলার প্রমাণ হতো। 2017 সালের 28শে মার্চ রাজধানীর রেন্টি হোটেলে 2 শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে। ঘটনার 38 দিন পর বনানী থানায় মামলা করেন ভুক্তভোগী 2 নারী। 72 ঘন্টা পার হলে ধর্ষণ মামলা না নিতে আদালতের সুপারিশের সমালোচনা করেছেন আইনজীবীরা। তারা বলছেন, এই সুপারিশ বাস্তবায়ন হলে সুযোগ নেবে আসামিরা। তাছাড়া বিচারকী আদালতের এমন মতামত উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন বলেও মনে করেন তারা। ধর্ষণ মামলার গুরুত্বপূর্ণ দলিল ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট, যে রিপোর্টে জানা যায় ধর্ষণের শিকার হওয়া এবং অপরাধীর সম্পৃক্ততার বিষয়টি। 72 ঘন্টার মধ্যে এ পরীক্ষা না করালে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণের আলামত পাওয়া যায় না, যে কারণে এ সময়ের মধ্যেই ধর্ষণের শিকার নারীকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। এরপর গেলে অভিযোগ না নেয়ারও সুপারিশ করেছেন বিচারিক আদালত। বনানীর আলোচিত রেন্টি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার আদালতের দেয়া এমন সুপারিশের সমালোচনা করেছেন আইনজীবীরা। তারা বলছেন, এমনিতেই ভুক্তভোগীরা ওই সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, এরপর আবার অভিযোগ করার সময় বেঁধে দেওয়া হলে সেটি অবিচারে শামিল। ভিকটিমরা একটা সাডেন যে ট্রমার মধ্যে দিয়ে যায় এবং তাদের যে মেন্টাল স্টেটাস থাকে, সেই সময় অনেকেরই কিন্তু আসলে তাদের ডিসিশন নিতে বেশ কিছুটা সময় পার হয়ে যায় যে তারা আসলে মামলাটি করতে পারবেন কি না। তারা বলছেন, আদালতের এই পর্যবেক্ষণের সুযোগ নিতে পারেন আসামিরা। 72 ঘন্টা পরে কেন? যদি সে মেয়েকে আটকে রাখে, যখনই সে নালিশ দেবে তখনই নিবে। আপনি বিচার করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু পুলিশ নিতে বাধ্য এবং এতে উচ্চ আদালতের নির্দেশনাও আছে। এমনিতেই ধর্ষণ মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ শোনা যায়। এরপর আবার বিচারকের এমন সুপারিশে আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে অনীহা তৈরি করবে বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রাথমিক ফলাফলে বেশিরভাগই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। এর আগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে দ্বিতীয় ধাপে প্রায় 850 ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়। জেলা ও ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নির্ধারিত সময়ের আগেই রংপুর, ঠাকুরগাঁও এবং বরিশালের প্রতিটি কেন্দ্রে ভোটারদের ছিল সরব উপস্থিতি। বৃহস্পতিবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশ প্রতিটি কেন্দ্রে। সুনামগঞ্জে সুশৃঙ্খলভাবে আলাদা লাইনে দাঁড়িয়ে নির্ধারিত কক্ষে ভোট দেন নারী পুরুষেরা। প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করায় অনেকের আগ্রহ ছিল একটু বেশি। সুষ্ঠু পরিবেশে ভোট দিলাম, ভালো লাগলো। ভোট দিতে আসে অনেক আনন্দিত আমি। ভোট ভালোভাবে দিলাম, কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে ভোট দিচ্ছি। তো কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই। আমরা আশা করি এরকম পরিবেশ সব সময় বিরাজ থাকুক। দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জের চারিগ্রাম ইউপি নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ভোটাধিকার প্রয়োগের পর পোলিং এজেন্টদের সাথে কথা বলেন তিনি। যতদিন নির্বাচনী আচরণ বিধির একটা বিষয় ছিল যে এমপিরা আসতে পারবে না, ভোট চাইতে পারবে না, তো সেটা চাচ্ছি না। বাট আমি সব জায়গায় একটু ঘুরে দেখতেছি যে সুন্দর শান্তি শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে কিনা। নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে ভোলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মাঠে ছিলেন ম্যাজিস্ট্রেটও। দ্বিতীয় ধাপে দেশের 63টি জেলার 115টি উপজেলার 8492টি ভোট কেন্দ্রে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ফাঁসের জেরে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের গত 6 নভেম্বরের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও আগামী 13 ও 20 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অধীনে 2টি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে তাদের 3 কর্মচারীকে।
6 নভেম্বর সোনালী, জনতাসহ 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়ায় গ্রেফতার করা হয় 5 জনকে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আসামি করা হয়েছে 28 জনকে, অজ্ঞাত আসামি আরও 20 থেকে 25 জন। এ মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে আরও 3 জনকে। গ্রেফতার 3 জনের মধ্যে 2 জনেই জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। একজন এমদাদুল হক খোকন, অন্যজন সোহেল রানা। সোহেল নিজেও ফাঁস হওয়া প্রশ্নে ব্যাংকে চাকরিতে যোগ দিয়ে প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড হয়ে ওঠেন। তিনি এর আগেও 2 বার গ্রেফতার হয়েছেন। আরেকজন ঢাকা কলেজের সাবেক ছাত্র এবি জাহিদ। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের টেকনিশিয়ান মুক্তারুজ্জামান, ল্যাব অ্যাটেন্ডেন্ট পারভেজ মিয়া এবং অফিস সহায়ক দেলোয়ার হোসেনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 3 জনকে রিমান্ড আমরা চেয়েছিলাম কোর্টে, কোর্ট 3 দিনের রিমান্ড তারা মঞ্জুর করেছেন। তাদের সাথে আমরা কথা বলছি। আর বাকি আরো 3 জনকে আমরা গ্রেফতার করেছি নতুন, এবং তাদেরও আমরা রিমান্ড চেয়েছি 10 দিনের। এবং আমরা মনে করি তারা যে প্রশ্নগুলি পেয়েছে এবং তারা কাদের কাছে বিক্রি করেছে, কত টাকা তারা কামিয়েছে, এই সবগুলো তথ্য তাদের কাছে নিব এবং তাদের সম্পত্তির হিসাব নিব। এরই ধারাবাহিকতায় গত 6 নভেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী 13 ও 20 নভেম্বরের 2টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া এই ঘটনার পর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনো পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। করোনার ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে থাকবে কঠোরতা। শেষ পর্যন্ত পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের, তবে দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর দাবি তাদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে 1.5 বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও একজন শিক্ষার্থীর জন্য একজন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় 60টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি, এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এইভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা মেপে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। 3টে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক। এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,61,138 জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় 17,048 জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্দিষ্ট কেন্দ্রে নয়, নিজ নিজ স্কুলেই শিক্ষার্থীদের দেয়া হবে করোনা টিকা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে করোনার ক্যাপসুল মলনুপিরাভির 87% কার্যকর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে 18 বছরের নিচে এবং অন্তঃসত্ত্বা নারীরা ওষুধটি সেবন করতে পারবেন না। দেশের বাজারে মলনুপিরাভির নিয়ে এসেছে আরও একটি কোম্পানি। বৃহস্পতিবার মোলাভির নামে ক্যাপসুলের মোড়ক উন্মোচন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, সকাল ও বিকেলে 4টি করে মোট 5 দিনে 40টি ক্যাপসুল সেবন করতে হবে। প্রতিটি ক্যাপসুলের দাম 50 টাকা হিসাবে 2000 টাকায় মিলবে করোনা থেকে মুক্তি। ক্যান্সার, কিডনি বা হৃদরোগ থাকলেও এই ওষুধ সেবনে বাধা নেই, তবে খেতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। এই ড্রাগটার
মূল কাজটাই হচ্ছে তার যে আরএনএ ভাইরাসের যে সিনথেসিসটা সেই চেইনের মধ্যে ঢুকে তার রেপ্লিকেশনটাকে স্টপ করে দেয়। আপনি 5 দিনের মধ্যে গ্রহণ করেন তাহলে অবশ্যই আফটার 5 ডেজ আপনার ভাইরাল ক্লিয়ারেন্স হবে 100%। এদিকে রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এই ওষুধ রোগ নিরাময়ে কাজ করলেও কোনোভাবেই তা ভ্যাকসিনের বিকল্প নয়। যারা সিরিয়াস হন নাই তারা শুরুতেই এই ওষুধটি যদি নেন তাহলে পরে তারা তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই ওষুধটি কিন্তু ভ্যাকসিনের পরিবর্তে নয়, কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা ভিন্ন, লং টার্ম কার্যকারিতা। শিক্ষার্থীদের চলমান টিকাদান কার্যক্রমে গতি আনতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য বিভাগের যারা টিকা দিবে সেই টিম প্রত্যেকটি ওই স্কুলে, ঢাকা শহরে বা যেগুলো শহর ভিত্তিক যেখানে আমরা দেওয়ার প্ল্যান করেছি, তারা যে সেই স্কুলে টিকা দিবে, তাহলে পরে এই টিকার কার্যক্রম বেগবান থাকবে। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে ঢাকার বাইরেও সম্প্রসারিত হবে এই টিকাদান কার্যক্রম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকলে করোনা পরবর্তী পর্যটন মৌসুমে ধসের শঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। রানওয়ে সংস্কারের কাজ করোনাকালীন স্থবিরতার মধ্যেই করা যেত উল্লেখ করে তারা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইট সমন্বয় নিয়ে জটিলতা বাড়বে। যদিও সরকার বলছে বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে সিলেট বিমানবন্দরকে। বৈরী আবহাওয়ায় কোনো ঝক্কি ছাড়াই রানওয়েতে বিমান ওঠানামায় দেশের প্রধান 3টি বিমানবন্দর এখনও নির্ভর করে কয়েক দশকের পুরানো প্রযুক্তির ওপর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর যে ILS প্রযুক্তি ব্যবহার করে তার দৃষ্টিসীমা মাত্র 600 মিটার। ফলে শীতকালে ঘন কুয়াশায় প্রায়ই রানওয়ের দৃষ্টিসীমা নেমে আসে 50 থেকে 0 মিটারে। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে কোনো ফ্লাইটকেই তখন দেয়া হয় না ওঠানামার অনুমতি। তাই এবারের শীতের শুরুতেই দীর্ঘদিন সংস্কারের বাইরে থাকা রানওয়ে মেরামত শুরু করতে চায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এজন্য প্রাথমিকভাবে টানা 4 মাস প্রতিদিন 8 ঘন্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখনো তো উইন্টার শিডিউলটা হয়নি, এখনো তাদের রিভাইজ শিডিউলটা জমা দিবে, তারপরে আমরা কম্পাইল করব। যদিও বিকল্প হিসেবে সিভিল এভিয়েশন সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের কথা বললেও তা কোনো কাজেই আসবে না বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এটা হচ্ছে ট্যুরিজমের সময়, আমাদের কিন্তু অনেক বেশি মুভমেন্ট আমরা আশা করি, ঠিক সেই সময় এটা একটা কিন্তু প্রবলেম আমি আশঙ্কা করতেছি। আমরা সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোর সাথে মিটিং করেছি, মিটিং করে কিন্তু তারা এটা কাজটা শুরু করতেছে, তো তাদের কিন্তু রিশিডিউল করতে হবে। বিঘ্ন ঘটতে পারে আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউলে। এক্ষেত্রে ত্রিপক্ষীয় সমন্বয় না হলে এয়ারলাইন্সগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পুরাতন জরাজীর্ণ একটি ভবনেই চলছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম। 2 বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ। এতে চরম দুর্ভোগে যাত্রীরা। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার। জুয়েল রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ 7টি অঙ্গরাজ্যের অন্যতম প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর। যাতায়াত সুবিধা থাকায় এ চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রীরা সহজেই ভ্রমণ করতে পারেন। ফলে স্থলবন্দরটি দিয়ে পাসপোর্টধারীদের চলাচল বেড়েছে কয়েক গুণ। কিন্তু পুরানো ভবনে চলছে ইমিগ্রেশন কার্যক্রম, যেখানে নেই কোনো যাত্রী সেবার সুবিধা, নোংরা পরিবেশ, বিশ্রামাগার সহ নানা সমস্যা যাত্রীদের। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য 2019 সালে আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু নকশা ত্রুটি ও সীমান্ত আইনে জটিলতা দেখিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF কাজে বারবার বাগড়া দেয়। এতে 2 বছরেও সম্ভব হয়নি নির্মাণ কাজ। ফলে দিন দিন যাতায়াতকারীদের ভোগান্তি চরমে ঠেকেছে। বসার জায়গা নাই, লেখার জায়গা নাই, স্টাফদেরকে ফাইল ক্যাবিনেটের কোনো ব্যবস্থা নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে অনেক সুন্দর ভবন, এদের এনে বসার কোনো সমস্যা না, আমাদের এনে বসার অনেক সমস্যা। আমরা একটু সুবিধা হইবে যাতায়াতের, এটা কিন্তু একটু কষ্ট হয়। চলমান সমস্যাটির দ্রুত সমাধান চান জেলা প্রশাসনের সংশ্লিষ্টরাও। প্রথমত 6তলা ভবনের নকশা ছিল, পরবর্তীতে 2তলা ভবন হওয়ার কথা। যেহেতু খুবই নিকটবর্তী, ওনাদের একটা বাধার সম্মুখীন কারণে আপাতত বন্ধ আছে। আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব এটি শেষ হবে এবং আমরা কাজ শেষ করে এখানে সেবা দিতে সক্ষম হব। অবশ্য এ ব্যাপারে শিগগিরই সমাধানের আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার। Both sides the land checkposts and border buildings are stuck. We fully agree. I mean, from our point of view, and I know the Bangladesh
Foreign Ministry also agrees with us that this is something we need to speed up. 3.10 একর জায়গার উপর নতুন ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বান্দরবান সদর উপজেলার সুলতানপুরে এলাকায় সুয়ালুক খালের উপর নির্মাণ করা হয়েছে ৪৫ মিটার দীর্ঘ একটি রবার ড্যাম। এর ফলে চাষাবাদের আওতায় আসবে দুপাড়ের ৭০০ হেক্টর অনাবাদি কৃষি জমি এবং ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে দুপাড়ের শতাধিক ঘরবাড়ি। ইতোমধ্যে প্রকল্পটির ৯৫% কাজ সমাপ্ত হয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে রবার ড্যামটি। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় সুয়ালক খালের উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয়েছে ৪৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম ও ব্রিজ। প্রতি বছর শীত মৌসুমে সেচ সুবিধা না থাকায় পানির অভাবে চাষাবাদ করতে পারত না সুলতানপুর ও পুরানগড় এলাকার কৃষকেরা। এতে অনাবাদি পড়ে থাকত দুই পাড়ের প্রায় ৭০০ হেক্টরের বেশি জমি। এছাড়াও বর্ষার ভাঙনের কবলে পড়ত দুই পাড়ের মানুষের ঘরবাড়ি। বর্ষায় খালের পানি বেড়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, কৃষক সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া ছিল কষ্টকর। জরুরি প্রয়োজন ও রোগী বহনে ৪ থেকে ৫ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হতো স্থানীয়দের। কিন্তু রাবার ড্যামটি নির্মিত হওয়ায় চাষাবাদের আওতায় এসেছে প্রায় ২,০০০ একর অনাবাদি জমি। খালের দুই পারে সিমেন্টের তৈরি ৫০,০০০ ব্লক দিয়ে বাঁধ তৈরি করায় ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে দুই পারের শতাধিক ঘরবাড়ি। রাবার ড্যামটা হওয়ার কারণে আমাদের উঁচা জমিনে পানির ব্যবস্থা হয়ে গেছে। রাবার ড্যামের ব্রিজ হওয়াতে আমাদের বেশি সুবিধা হয়েছে। এখন আমরা সরাসরি যাইতে পারি। বারিশে গেলে পানি থাকতে, শুধু গেলে আমাদের চাষাবাদ হইতো। এই রাবার ড্যামের কারণে আমাদের চাষাবাদ হইতেছে। ২০১৯ সালে ১১ কোটি টাকা ব্যয়ে রবার ড্যামটি নির্মাণের কাজ শুরু হয়। ইতিমধ্যে এর ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। এই রাবার ড্যামের ফলে পুরানগড় ইউনিয়নের প্রায় ৭০০ হেক্টরের মতো জমি সেই সুবিধার আওতায় আসবে। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আর শুধু ব্লকের কাজ শেষ হয়ে গেলেই আমরা এটা উদ্বোধন করতে পারবো। বর্ষায় রাবার ড্যামের মাধ্যমে একদিকে পানি সংরক্ষণ করে সেচ সুবিধা পাবে কৃষকেরা, অন্যদিকে ব্রিজের কারণে উৎপাদিত পণ্য পরিবহন ও যাতায়াত সুবিধা বাড়বে। সময় সংবাদ, বান্দরবান। আজ ভয়াল ১২ নভেম্বর। ৫১ বছর আগে এই দিনে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছিল ভোলাসহ এর আশপাশের উপকূলীয় এলাকা। মেঘনার জলোচ্ছ্বাসে ভেসে যায় ২ লক্ষাধিক মানুষ। মনপুরা, ঢালচর, চর কুকরিমুকরি সব ভাসিয়ে নেওয়ায় পরিণত হয়েছিল বিরানভূমিতে। ১৯৭০ সালের সেই ধ্বংসযজ্ঞ আর স্বজন হারানোর দুঃখ স্মৃতি আজও ভুলতে পারেনি দ্বীপবাসী। এদিকে ১২ নভেম্বরের দুঃখ স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি এলাকাবাসীর। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার তথ্য মতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ যাবৎকালে যত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ৭০-এর এই দিনে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল ১,৭০,০০০। সকালবেলা উঠিয়া মানে আমরা সায়াদিদের লাশ, মানুষ, মোষ, গরু, মোরগ, এই সমস্ত এগুলি নারিকল নুরিকল এগুলি বাঁচতেছে। বৃষ্টির পরে দেখি একটা ঝড় তুফান আসছে। এই ঝড় তুফান আসার পর দিয়া পানি ঢলাচ্ছে। রাত ৪টা পর্যন্ত মানে তুফান চলতেছে। আমাদের ঘরের টিন কাটিয়া আমাদের উপরে উঠাইছে, উপর তুলে উঠেছে। তার সকালে দেখি যে সব ময়দান আর ময়দান। দিনাজপুরে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যা থেকে ঠান্ডা বাতাস শুরু হয় সকাল ৭টা পর্যন্ত, সঙ্গে রয়েছে কুয়াশা। শীতের খবর জানা দিনাজপুরের হাসপাতাল সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। দিনাজপুরে কিন্তু শীতের প্রকোপ দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপনাকে জানাতে পারি এই নভেম্বর মাসে এ পর্যন্ত সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু জলীয় বাষ্প বেশি থাকার কারণে। এবং আপনাকে বলতে পারি যে দিনাজপুরে যে শীতের যে প্রকোপ সেটা কিন্তু আপনার সন্ধ্যার পরে শুরু হয় হালকা বাতাস এবং কিছু কুয়াশা, এবং সেটি ভোর ৭টা থেকে বা ৭:৩০ পর্যন্ত এটি চলে। এবং
এই যে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে, সেটি কিন্তু আপনারা জানেন যে দিনাজপুরে এই অঞ্চলটি শীতপ্রবণ এলাকা এবং শীতের কারণে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বাড়ছে। তারপর আমি আপনাকে জানাতে পারি যে এই শীতের কারণে কিছু কিছু অপরূপ শোভা বৃদ্ধি করে, যে ধানের শীষ এবং গাছের পাতায় যে শিশির বিন্দু, সেগুলো কিন্তু শোভা দিচ্ছে, অপরূপ শোভা। পাশাপাশি আপনার এখন যে অবস্থিতি দেখছে যে মানুষ কিন্তু সন্ধ্যার পরে কিন্তু হালকা যে শীতের কাপড় সেটা পরিধান করে কিন্তু বের হয় এবং সারা রাত যে জায়গায় কুয়াশা পরে আমরা দেখছি আপনার যানবাহন হেডলাইট চালিয়েও কিন্তু অনেকে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে এ পর্যন্ত জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে শীত নিবারণের জন্য, যেহেতু দিনাজপুর একটি বড় জেলা, এখানে 13টি উপজেলা রয়েছে, এই উপজেলায় আপনার শীত মোকাবেলার জন্য এ পর্যন্ত আপনার 10,000 শুকনো খাবার এবং 50,000 কম্বল দেওয়া হয়েছে, যেটি 13টি উপজেলায় আপনার বিতরণের জন্য জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি আপনি গ্রামের যে অবস্থা, এই শীত যতই বাড়বে কিন্তু মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি হবে, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা এই কষ্ট বেশি পান। তো গ্রামে কিন্তু এখন আমরা আমন ধান যে কাটা মারাইতে কিন্তু আপনার শুরু হতে যাচ্ছে, সেখানেও কিন্তু যারা কাজ করে, বিশেষ করে শ্রমিক যারা আছেন, তারা কিন্তু একটা দুর্ভোগে পড়বেন। তাদের সঙ্গে আপনার কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে দিনাজপুরে যেহেতু প্রচন্ড শীত পড়ে, এই শীতের কারণে এখন থেকে তারা প্রস্তুতি গ্রহণ করছেন এবং যে গরম যে কাপড়, সে কাপড়ও তারা কিন্তু আপনার এখন বের করা শুরু করছেন এবং এই শীত কিন্তু আপনার নভেম্বরের শেষে আপনার আরো বেশি পড়বে বলে অধিদপ্তর জানিয়েছেন। তারা যেটি বলছেন যে যেহেতু জলীয় বাষ্প আপনার প্রভাবটা বেশি এবং বিশেষ করে এই অঞ্চলে আপনার শীতের যে প্রভাব, সেটি কিন্তু যেহেতু আপনার হিমালয়ের পাদদেশে হওয়ার কারণে কিন্তু শীতের প্রকোপটা কিন্তু আপনার এই অঞ্চলে সবচেয়ে বেশি পড়ে। বিশেষ করে এখানে দরিদ্র, অসহায় এবং ছিন্নমূল মানুষ যারা আছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি আপনার দুর্ভোগে পড়েন। আপনাকে বলতে পারি যে শীতের যে এখন যে অবস্থা, সেটি কিন্তু আপনার দিনে দিনে কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। তো আমার কাছে দিনাজপুরের শীতের সর্বশেষ এই ছিল। গ্লাসগোয় আজ জলবায়ু সম্মেলনের পর্দা উঠলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে এখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ধনী দেশগুলো। তবে বিশ্ব নেতারা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সে বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য হলেও এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও গ্লাসগোয় শেষ মুহূর্তের জলবায়ু সম্মেলনে এখনও বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বিশ্ব নেতারা। বিশেষ করে ধনী দেশগুলোর ওপর কার্বন কর বসানো সহ বেশ কিছু বিষয়ে এখনও সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি আসেনি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ধরিত্রীকে বাঁচাতে তাই শেষ চেষ্টা চালিয়ে যেতে চান পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবারও সম্মেলনের বিভিন্ন আয়োজনে ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ আহ্বান জানিয়েছেন পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা। 2022 সালের মধ্যে আরো বড় পরিসরে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য পূরণের আহ্বান জানিয়ে গেল মঙ্গলবার COP26 এর খসড়া ঘোষণা করা হলেও এর চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে চান সংশ্লিষ্টরা। প্যারিস জলবায়ু চুক্তির শর্ত মেনে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণে বিশ্ব এখনও পিছিয়ে রয়েছে। তবে গ্লাসগোর খসড়া ঘোষণায় আগামী বছরের মধ্যে দেশগুলোকে এই বিষয়ে নিজস্ব লক্ষ্য পূরণের তাগাদা দেওয়া হয়েছে। তবে COP26 সফল করার জন্য ধনীদের উপর কার্বন কর আরোপ এবং গরিব ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের বিষয়ে আলোচনায় আরও ছাড় দেওয়ার মানসিকতা দেখানো উচিত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতির প্রধান ফ্রান্স টিমারম্যান্স। আমি আশা করছি COP26 শেষ হওয়ার আগেই এ লক্ষ্য আগামী বছরের মধ্যে পূরণ করার ঘোষণা আসবে, কেননা ধনী দেশগুলো লক্ষ্য পূরণের খুবই কাছে রয়েছে। আর 2030 সাল নাগাদ অর্থায়নের পরিমাণ বছরে $170 বিলিয়ন পৌঁছাবে। এদিকে সময় ফুরিয়ে আসার আগেই বিশ্ব নেতাদের দেয়া প্রতিশ্রুতি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্ব নেতাদের অঙ্গীকারের ফুলছুরি যে এখনো কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ, তা জীবাশ্ম জ্বালানির বর্জ্য থেকে বোঝা যায় বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। ওমর ইনান, সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। শিগগিরই করোনার খাওয়ার ট্যাবলেট অনুমোদন দিতে যাচ্ছে ভারত।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির কোভিড স্ট্র্যাটেজি গ্রুপ CSIR চেয়ারম্যান রাম বিশ্বকর্মা। আগামীকালের মধ্যেই মলনুপিরাভির অনুমোদন পেতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে ওষুধটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে 5টি কোম্পানির কথা চলছে। মলনুপিরাভির পাশাপাশি ফাইজারের প্যাক্সলোভিড ট্যাবলেট অনুমোদন দেওয়ার কথাও চলছে বলে জানানো হয়। ফাইজারের দাবি, করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি 89% কমাতে কার্যকারিতা দেখিয়েছে প্যাক্সলোভিড ট্যাবলেট। তবে ভারতে ট্যাবলেটটির অনুমোদন পেতে আরও সময় লাগতে পারে। করোনা ধকল কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে ফের বাংলাদেশি ব্যবসায়ীদের নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে বিনিয়োগ শুরু করেছেন। বেশিরভাগ ব্যবসায়ী রেস্টুরেন্ট ও সুপার মার্কেটে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। বিগত 2 বছর করোনার কারণে ভাগ্যের সাথে লড়াই করে নিঃস্ব প্রবাসীরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নিজেদের নতুন রূপে ফিরে পাওয়ার লক্ষ্যে বিনিয়োগ করছেন অল্প অল্প করে। তেমনি এক প্রবাসী বাংলাদেশি দেরা দুবাইয়ের হরল্যান্ডস এলাকায় প্রতিষ্ঠা করছেন সিদ্দিক আল আইলাত নামে একটি প্রতিষ্ঠান, যেখানে প্রায় 30 বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আমাদের বাংলাদেশের জন্য বাঙালিরা অনেকে এখানে ব্যবসা বাণিজ্য করতেছে, আমরাও করতেছি। ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মানুষের জন্য, সবার জন্য এখানে ব্যবসা বাণিজ্য ওপেন। সবাই মোটামুটি ভালো হলে প্রতিষ্ঠানে ব্যবসা করলে ভালো প্রতিষ্ঠান করতে পারে। প্রতিষ্ঠানের মালিক সাইফুল আলম জানান, রেস্টুরেন্ট ও সুপার মার্কেট ব্যবসায়ী বাংলাদেশিরা সফল। ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। এখানে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি দেশীয় শাকসবজি, মাছ, মাংস ও কাঁচামাল আমদানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন প্রবাসী ব্যবসায়ীরা। সবার সহযোগিতা কামনা করতেছি। আসবেন, ন্যায্য মূল্য এখানে কম প্রাইসের মধ্যে আমরা মালামাল বিক্রি করার জন্য ইনশাল্লাহ। হয়তো এখন আশা করি সব কিছু ওপেন হয়ে গেছে, তো আগামী তো সব কিছু আমরা আশা করি আরও বেশি কাস্টমার পাবো, আসবে। সবকিছু আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হবে। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর মোহাম্মদ জাসিম। এই সময় প্রচুর সংখ্যক প্রবাসীর উপস্থিতি দেখা যায় সেখানে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যায় মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশটিতে পড়াশোনা করার নানা সুযোগ সুবিধা সম্পর্কে বাংলাদেশের শিক্ষার্থীদের জানাতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের 3টি শহরে শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ার সেরা 16টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য উৎসাহিত করে যাচ্ছে। উচ্চশিক্ষা নিতে 16টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চতুর্থবারের মতো শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে NSS সলিউশন। মালয়েশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউকে ও কানাডার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিপূর্ণ তথ্য নিয়ে এই শিক্ষা মেলার আয়োজন করা হচ্ছে। এই জন্য মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যে রেজাল্ট আছে, যদি কেউ ফাউন্ডেশন পড়তে চায় তাদের এসএসসি এনাফ, এসএসসি অথবা দাখিল অথবা ও লেভেল। সো আলটিমেটলি স্টুডেন্টগুলো তাদের যদি ডকুমেন্টসগুলো নিয়ে আসে, সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলে তারা তাদের অ্যাসেসমেন্টটা করে নিতে পারবে যে সে কোন কান্ট্রিতে কোন ইউনিভার্সিটির জন্য এলিজেবল। সো এছাড়াও নট অনলি মালয়েশিয়া, এখানে থাকতেছে আরও ইউকে, কানাডা এবং ইউএসএ কয়েকটা প্রতিনিধি এবং ইউনিভার্সিটি। সো তারা চাইলে যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কান্ট্রির সাথে সরাসরি কথা বলতে পারবে। আগামী 23 নভেম্বর সিলেটের রোজবিও হোটেলে, 25 নভেম্বর চট্টগ্রামের অয়েল পার্ক হোটেলে এবং 27 নভেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। 3 শহরে 3 দিনব্যাপী এই শিক্ষা মেলায় থাকছে স্পট এডমিশনের সুযোগ, আর এডমিশন নিলেই উপহার হিসেবে থাকছে ল্যাপটপ। এছাড়া থাকছে IELTS ছাড়া তাৎক্ষণিক ভর্তির সুযোগ, রয়েছে স্কলারশিপও। মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটা বড় অংশই বাংলাদেশি। প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যেই আসেন। তবে করোনার কারণে প্রায় 2 বছর নতুন করে বিদেশি শিক্ষার্থী আসতে পারেনি। মূলত এই কারণেই সহজ সত্ত্বে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
ইতালিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী 1 ডিসেম্বরের থেকে 40 ঊর্ধ্ব বয়স্কদের তৃতীয় ডোজ বা বুস্টার টিকার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে তা 60 ঊর্ধ্ব বয়স্কদের জন্য নির্ধারিত ছিল। সরকারের এমন সিদ্ধান্তে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আবারও বেড়ে চলেছে ইতালির করোনা সংক্রমণ। প্রতিবেশী অন্যান্য ইউরোপীয় দেশগুলোর চেয়েও ইতালির করোনা পরিস্থিতি আরও খারাপ। তাই সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরকার আগামী 1 ডিসেম্বর থেকে করোনার তৃতীয় বা বুস্টার ডোজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 40 ঊর্ধ্ব সকল নাগরিক এই বুস্টার ডোজের আওতায় আসবেন। সংবাদ সম্মেলনে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এর আগে আগামী 2022 সালের প্রথম দিক থেকে 60 বছরের কম বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কথা জানিয়েছিল ইতালি সরকার। দেশটির করোনা সংক্রমণ লাগাতার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাসের তৃতীয় ডোজ ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। ইতালিতে আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি, প্রথম ধাপে আমরা 2টি টিকা শেষ করেছি ফাইজার। এখন তৃতীয় ধাপে বুস্টার দেওয়ার জন্য ইতালিয়ান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা খুব আনন্দিতভাবে আমরা বাংলাদেশি প্রবাসীরা তৃতীয় ধাপ শেষ করার জন্য, এবং সবাই আমাদের প্রবাসীদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ শেষ করব। ইতালিতে এ পর্যন্ত 12 বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার 84% মানুষকে পূর্ণ 2 ডোজ টিকার আওতায় আনা হয়েছে। এটি 90% উন্নীত করার আশা করছে সরকার। তবে বুস্টার টিকার ডোজ গ্রহণ করতে পূর্ববর্তী শেষ টিকার ডোজ গ্রহণ থেকে কমপক্ষে 6 মাস ব্যবধান থাকা স্বাস্থ্যনীতিতে বাঞ্ছনীয়। সময় সংবাদ, ইতালি। ইতালিতে আবারও দ্রুত গতিতে বেড়েই চলছে করোনা ভাইরাস। এবার আক্রান্ত হচ্ছেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরাও। বড়দিনে রাজধানী রোম হলুদ জোনে পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতে শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে প্রায় 38% করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশটিতে নাগরিকের সংখ্যা অনুপাতে 76.4% মানুষকে 2 ডোজ টিকা দেওয়া হলেও করোনায় সংক্রমণ কমছে না কোনোভাবেই। যে কারণে বড়দিনকে সামনে রেখে ইতালির রাজধানী রোমকে হলুদ জোনে ঘোষণা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। শীতের আগমনে লাল জোনেও পরিণত হতে পারে রোম। এ কারণে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন শঙ্কায়। আগামী ডিসেম্বরের মাসে ইতালিতে হলুদ জোনে পরিণত হচ্ছে। আমরা আশঙ্কায় আছি রেড জোনে পরিণত হতে পারে। আর যদি এটি হয় তাহলে ব্যবসায়ীরা, প্রবাসী ব্যবসায়ীরা এবং চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবে। শীত যখন বেড়তে শুরু করেছে, করোনার আক্রমণ বেড়ে চলেছে। আমরা ভয়ের মধ্যে আছি। বর্তমানে নার্স, ডাক্তার কেউই কিন্তু করোনার বাইরে না, সবাই আক্রান্ত হচ্ছে কম বেশি। তাই এভাবে যদি করোনার আক্রান্ত বাড়তে থাকে তাহলে আমাদের সামনে অনেক বিপর্যয় দেখা দেবে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 8,569 জন এবং মৃত্যুবরণ করেছেন 67 জন। কঠোর সতর্কতা সত্ত্বেও এবার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা নতুন করে সংক্রমিত হচ্ছেন। ইতালিতে 365 জন ডাক্তার ও 3,30,000-এরও বেশি স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এবার বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি পেশায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। তেল খাতের বাইরেও অন্যান্য সেক্টরের মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল করতেই এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে বিকাশের জন্য বিভিন্ন পেশার বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ। বৃহস্পতিবার আরব নিউজ ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এরই মধ্যে এ নিয়ে একটি আইনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এতে নির্দিষ্ট বেশ কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের নাগরিকত্ব দেওয়ার কথা জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিতে চৌকস ও দক্ষ পেশাজীবীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা।
শুধু জ্বালানি তেলের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না সৌদি আরব। তেল সংক্রান্ত বিভিন্ন খাতের বাইরেও অন্যান্য খাতের মাধ্যমে দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের কর্মসূচি হাতে নেয় সংযুক্ত আরব আমিরাত। ওমর ইনান, সময় সংবাদ। সুদানের নতুন সরকারের জন্য সার্বভৌম পরিষদের নাম ঘোষণা করেছেন দেশটির সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়, পরিষদের প্রধান হিসেবে থাকছেন গেল মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। এছাড়া র্যাপিড সাপোর্ট ফোর্সের নেতা হামদান দাগালো উপপ্রধানের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোককে হটিয়ে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার 2 সপ্তাহের বেশি সময় পর এই সিদ্ধান্ত নিল দেশটির জান্তা সরকার। লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এর ব্যবস্থা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। লন্ডনের একটি হোটেলে ডিএসসির আয়োজনে শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রবাসীরাও শেয়ার বাজার ও বন্ডের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। লন্ডন থেকে শোয়েব কবিরকে সঙ্গে নিয়ে সানবির রুপলের রিপোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বিনিয়োগের প্রায় 9,000 কোটি টাকার বিনিয়োগ প্রবাসীদের। তবে এই বিনিয়োগ আগামী 3 বছরের মধ্যে 3 গুণ করতে চায় ডিএসই। এই লক্ষ্য সামনে রেখে লন্ডনের হলিডে ইন হোটেলে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের আহ্বান জানায় ডিএসই কর্তৃপক্ষ। এখানে যারা ইনভেস্ট করতেছে ওইটা ট্র্যাক হবে হচ্ছিল ওই 20টা কোম্পানি বাংলাদেশের, এবং ওই 20টা কোম্পানির শেয়ারই তারা আসলে কিনতেছে, কিন্তু ইফেক্টিভলি এটা কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেই কিন্তু ইনভেস্ট হচ্ছে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি জানান, শেয়ার বাজার নিয়ে প্রবাসীদের যে নেতিবাচক ধারণা রয়েছে তা কাটিয়ে উঠতে নিরাপদ বিনিয়োগের সুযোগ চান তারা। যদিও ট্রেড এখানে হলেও কিন্তু ক্যাপিটালটা বাংলাদেশে চলে যাবে, বাট এই যে ইনস্টিটিউশনটা ইনভলভ হবে লন্ডন স্টক এক্সচেঞ্জ, এটা আরও কনফিডেন্স এনআরবিদের বাড়াবে। আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ। বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে বড় ভূমিকা পালন করবে যুক্তরাজ্যে আয়োজিত সামিট। তা আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আগামী বছরও হয়তো করব বলে আশা করছি। আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে ডিএসই। দক্ষিণ কোরিয়ায় প্রদর্শিত হলো দেশটির প্রথম উড়ন্ত ট্যাক্সি। জার্মানির বিমান নির্মাতা প্রতিষ্ঠান ভলকপ্টার স্টিউলের গিম্পো এয়ারপোর্টে 2 আসন বিশিষ্ট ট্যাক্সিটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করে। 2025 সাল নাগাদ দক্ষিণ কোরিয়ার বড় শহর ও এয়ারপোর্টে বাণিজ্যিকভাবে চলাচলের জন্য ব্যবহৃত হবে ট্যাক্সিটি। কর্তৃপক্ষ বলছে এতে যাতায়াতে 2/3 সময় বাঁচাবে। নগর জীবনে যানজটের তিক্ততায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যানজট এড়াতে এবার তৈরি হয়েছে উড়ন্ত বা ড্রোন ট্যাক্সি। এমনই এক ট্যাক্সির প্রদর্শনী হলো দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী সিউলের গিম্পো এয়ারপোর্টে 2 আসন বিশিষ্ট ট্যাক্সিটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করে জার্মানির বিমান নির্মাতা প্রতিষ্ঠান ভলকপ্টার। প্রতিষ্ঠানটি জানায়, উড়ন্ত ট্যাক্সিটি চালাতে একজন পাইলট রাখা যাবে, অথবা পাইলট ছাড়াও একে ড্রোনের মতো ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, মাটি থেকে সহজেই উপরে উঠতে পারবে 18 রোটর বিশিষ্ট এই উড়ন্ত ট্যাক্সিটি। এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে 120 মিনিট, আর একবার ফুল চার্জ হলে উড়বে একটানা প্রায় 1 ঘন্টা। আরবান এয়ার মোবিলিটি ইউএএম বা ড্রোনের মাধ্যমে ট্যাক্সিটির এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে নিরাপদ ও পরিবেশ বান্ধব বলছেন কোরীয় কর্তৃপক্ষ। 2025 সালের মধ্যে বাণিজ্যিকভাবে দেশটির বড় শহর ও এয়ারপোর্টে চলাচলের জন্য ট্যাক্সিটি ব্যবহৃত হবে বলেও জানান তারা। ভবিষ্যতে আরবান এয়ার মোবিলিটি হবে চলাচলের অন্যতম নিরাপদ মাধ্যম। 2024 সালের মধ্যে এর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ করা হবে, আর 2025 সাল নাগাদ সিউলের পরিবহন ব্যবস্থা এই ড্রোন ট্যাক্সিটি অন্তর্ভুক্ত করা হবে। দিন দিন যেমন বাড়ছে মানুষ, তেমনি বেড়ে চলেছে যানজট। বিশ্বের বিভিন্ন দেশে সড়ক পথে যানজট কমাতে নানান উদ্যোগ নেওয়া হলেও তা ততটা ফলদায়ক হচ্ছে না। কাজেই মানুষকে খুঁজতে হচ্ছে পরিবহনের ভিন্ন মাধ্যম, আর তাই সড়ক ছেড়ে আকাশপথে যাতায়াতের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। হাটে সরবরাহ বেড়েছে আমন ধানের। চাহিদা থাকায় চড়া দামে ধান কিনছেন মিল্ক মালিকরা।
মৌসুমের প্রথম ধানের দাম বাড়ায় খুশি চাষিরা, তবে আগামীতে দর যেন না কমে তার জন্য প্রশাসনের নজরদারি চান তারা। নওগাঁর সরস্বতীপুর হাট থেকে ধান বেচাকেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। ইতিমধ্যে কিন্তু আমন কেটে তোলা যেসব ধান, এই ধানগুলো কিন্তু হাটে তুলছেন চাষিরা। ভোর সকালে বিক্রির জন্য হাটে আনার পরে কিন্তু একটা জমজমাট কারবার আমরা লক্ষ্য করছি এবং গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু এই হাটগুলোতে কিন্তু ধানের যে সরবরাহ তা অনেকটাই বেড়েছে এবং দিন যতই যাচ্ছে ততই কিন্তু সরবরাহ আস্তে আস্তে বাড়ছে এবং মাঠ থেকে কেটে তোলা ধানগুলো বিক্রির জন্যই এই হাটগুলোতে নিয়ে আসছেন। তবে যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম যে সপ্তাহের ব্যবধানে কিন্তু ধানের দরের বেশ ঊর্ধ্বমুখী। এখানে গেল সপ্তাহের থেকে প্রতি মন ধানে নতুন জাতের যেসব ধান রয়েছে এই ধানগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত অতিরিক্ত দরে। তবে এরকম একটি দর কিন্তু চাষিরা সবসময় আশা করেন। তবে বিগত মৌসুমের চেয়ে এবছর কিন্তু প্রথম পর্যায়ে ধানের একটা ভালো দর পাচ্ছে চাষিরা, এমন কথা কিন্তু আমরা চাষিদের মুখ থেকে পাচ্ছিলাম। তো নতুন স্বর্ণা জাতের যেসব ধান, এই ধানগুলো বিক্রি হচ্ছে 1050 টাকা পর্যন্ত প্রতি মন বিক্রি করছে এবং যেসব পুরানা নাজির, কাটারি এইসব ধান এখানে বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকা পর্যন্ত প্রতি মনে। তো বিগত মৌসুমের চেয়ে কিন্তু এই সপ্তাহে ধানের যে বাজার ব্যবস্থা তা কিন্তু অনেকটাই বেশি বলছেন চাষিরা এবং প্রান্তিক চাষিরা বলছেন যে আসলে এবছর তাদের কিন্তু খরচের খাত অনেক লম্বা হয়েছে এবং খরচ তুলনায় কিন্তু এরকম একটি দামই তাদের প্রত্যাশার জায়গায় তারা রেখেছেন। এবং তবে বেশিরভাগ চাষির যে অভিযোগটা আমরা বরাবরই পেয়ে থাকি তা হলো যে সরবরাহ যখনই বেড়ে যায় তখন কিন্তু ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এই ধানের দর কিন্তু অনেকটাই নামিয়ে দেয় এবং এক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত দর থেকে চাষিরা অনেকটা বঞ্চিত হয়ে যান। তো এই মৌসুমে কিন্তু ধানের যে সরবরাহ বিগত হাটগুলোর চেয়ে আস্তে আস্তে বাড়ার কারণে কিন্তু সরবরাহের তুলনায় ব্যবসায়ীদের সংগ্রহের চাপটাও কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। তারা বলছেন যে প্রথম পর্যায়ে তারা যে সংগ্রহ করেন মিলের আপৎকালীন মজুদ ধরে রাখার স্বার্থে এই সংগ্রহ কিন্তু তাদের এখন করতে হচ্ছে এবং এই ক্ষেত্রে দরের জায়গাটা কিন্তু কিছুটা বেড়েছে এবং প্রতি মন ধান কিন্তু উৎপাদনের ক্ষেত্রে চাষিরা বলেন যে তাদের কিন্তু 700 থেকে 680 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। সেক্ষেত্রে এখন যে বাজারটা পাচ্ছেন এরকম একটি বাজারই কিন্তু তাদের প্রত্যাশার জায়গায় তারা লালন করছেন। তবে এবছর কিন্তু অভ্যন্তরীণ বাজার থেকে ধান এবং চাল সংগ্রহের সরকারি পর্যায়ে ঘোষণা দেওয়া হয়েছে এবং ধান সংগ্রহের যে ঘোষণা তা হলো 27 টাকা কেজি, 1080 টাকা মনে। অন্যদিকে কিন্তু চাল সংগ্রহ ঘোষণা দেওয়া হয়েছে 40 টাকা কেজিতে। সরকারিভাবে কিন্তু 3 লাখ মেট্রিক টন ধান এবং 5 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে এবং গত 7 নভেম্বর কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ কার্যক্রমটা কিন্তু শুরু হয়েছে। তবে হাটগুলোতে এখন যে দরটা বিরাজ করছে বা চলমান রয়েছে 1050 টাকা 60 টাকা পর্যন্ত এই হাটে প্রান্তিক চাষিরা ধান বিক্রি করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু সরকারের ঘরে ধান দেওয়ার ক্ষেত্রে অনেকটা উৎসাহ তাদের কম রয়েছে। চাষিরা বলছেন যে প্রান্তিক হাটগুলোতে কিন্তু এখন যে আর্দ্রতা রয়েছে ধানের, এই আর্দ্রতা অনুযায়ী ধানের ভেজা ধান, এই ধান কিন্তু আগামীতে শুকিয়ে গেলে কিন্তু তা 1150 টাকা পর্যন্ত চাষিদের কিন্তু অনেকটা ঘরে উঠবে বা চাষিরা সেই মুনাফাটা তারা পাবেন। তবে হাটে কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই কিন্তু সংগ্রহের চাহিদা বাড়ছে ব্যবসায়ীদের। এক্ষেত্রে ধানের চাহিদা বাড়ার সাথে কিন্তু দরটাও কিছুটা আস্তে আস্তে বাড়ছে। তবে চলতি মৌসুমে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, কৃষি বিভাগ বলছে এই মৌসুমে কিন্তু এখন পর্যন্ত মাঠ থেকে কিন্তু 10 থেকে 12% ধান কেটে তোলা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে কিন্তু আগামী 10, 15, 20 দিনের মধ্যে কিন্তু এই ধানগুলো আস্তে আস্তে কেটে তোলা হবে এবং চলতি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে 1,98,000 হেক্টর জমিতে এবছর কিন্তু প্রায় 7.5 লাখ মেট্রিক টন আমন কেটে তোলা হবে এবং কৃষকের ঘরে উঠবে এমন প্রত্যাশা করছে। তো মৌসুমের প্রথম ভাগে কিন্তু ধানের উৎপাদনে কিছুটা প্রতিকূল আবহাওয়া থাকলেও পরবর্তীতে কিছুটা অনুকূল আবহাওয়ার কারণে কিন্তু ধানের এবার ফলনের হার বেশ সন্তোষজনক বলছেন কৃষি বিভাগ। প্রতি মন কিন্তু 16 থেকে 18 মন পর্যন্ত ঘরে উঠছে কৃষকের। তবে বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু চাষিরা যে বিষয়টি বলার চেষ্টা করছেন, হঠাৎ করে কিন্তু এবছর তেলের দর বৃদ্ধি হওয়ার কারণে উৎপাদনে কিন্তু একটা ধকল আসছে এবং এই বাজারের কিন্তু সমন্বয় থাকার জন্য ন্যূনতম ধানের দর কিন্তু তারা 1100 থেকে 1150 টাকা প্রত্যাশা করছেন। তবে এক্ষেত্রে কিন্তু একটা নজরদারি আশা করছেন, প্রত্যাশিত দরটা যেন হঠাৎ করে নামিয়ে না দেওয়া হয়। এই জায়গায় কিন্তু প্রশাসনের নজরদারি মাধ্যমে টেকসই বাজার প্রত্যাশা রাখছেন চাষিরা। তো জেনিফার, এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটের ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে ধান কেনা বেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। দেখছেন ভোরের সময়।
Regal dressing table, elegant shop design, perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. বঙ্গবন্ধু যে 4 জনকে মুজিব বাহিনী গঠন করার দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন শেখ ফজলুল হক মনি। তিনি শুধু বক্তৃতাই দিতেন না, মুজিব বাহিনীর হয়ে সশরীরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। নৃশংসভাবে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। শেখ ফজলুল হক মনি একজন আধুনিক মানুষ ছিলেন, পশ্চাৎগামী মানুষ ছিলেন না। সুতরাং শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত এই যুবলীগে যাতে পশ্চাৎগামী মানসিকতা কারো না থাকে, আধুনিক আণবিক মন মানসিকতা নিয়ে যেন আপনারা যুবলীগকে গঠন করেন। বাগেরহাটের মোল্লাহাটে সরকারি বেসরকারি ১৪২টি লাইব্রেরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ বই বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বইগুলো তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব KM আলী আজম। বই রাখার জন্য বুক সেলফ সহ প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়। পরে করোনায় ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে ২,০০০ টাকা করে ৫ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া মোল্লাহাট উপজেলার জন্য একটি লোগো উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে এখন ইলিশে সয়লাব। ভোরের হাটে আড়তে পাইকারি ডাকে বিক্রি হচ্ছে ইলিশ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইলিশের হাটে কিন্তু আজকে ইলিশের আকাল, এখানে যে পরিমাণ ইলিশের সরবরাহ রয়েছে তার অনেক বেশি, সে কারণে কিন্তু দাম বেড়ে গেছে এবং এখানকার যে ইলিশের হাটে ইলিশ বিক্রি হচ্ছে যেটি আজকে ১৪০০ টাকা কেজি দরে, সেটি কিন্তু গেলকাল ৯০০ থেকে ১,০০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে এই ইলিশের হাটে কিন্তু যেই সমস্যাটি দেখা দিয়েছে যে গেলকাল বিভিন্ন স্থানে কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানা রকম জেলেদের সেখানে অংশগ্রহণ করতে হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করেছেন। এসব নানা কারণে তারা অনেকে কিন্তু নদীতে নামেননি, সেসব কারণে কিন্তু ইলিশ আজকে সরবরাহ কম থাকার বিষয়টি তারা বলছেন। এবং তারা বলছেন যে এখানে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অনেক বড় সাইজের ইলিশ। এবং গেল যে এখানকার যে ১লা নভেম্বর থেকে যে এখানে ঝাটকা নিধন বন্ধ রাখা হয়েছে এবং সেই ঝাটকা নিধন বন্ধ রাখবার কারণে কিন্তু এখানে নানা রকম তৎপরতাও রয়েছে। এবং এখানে যে কারেন্ট জাল ফ্যাক্টরিগুলো আছে সেই কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোতে কিন্তু এই অভিযান চলেনি, কিন্তু নদীতে কিন্তু অভিযান চলছে। অভিযান না থাকার কারণে কিন্তু জেলেদের মধ্যে অসন্তোষ রয়েছে। এবং এখানকার যে জেলে সম্প্রদায় রয়েছে তারা বলছেন এখানে যে কারেন্ট জাল ফ্যাক্টরি বন্ধ না করা হলে কিন্তু এখানকার মৎস্য সংরক্ষণ সেটি কিন্তু সম্ভব হবে না। এবং এখানকার নদীতে যেসব নিধনের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু কারেন্ট জাল ব্যবহারটাই বেশি হচ্ছে। এবং এসব কারণে কিন্তু তারা বলছেন যে কারেন্ট জাল নিষিদ্ধ করতে হবে। এবং দেশের সবচেয়ে বেশি কারেন্ট জাল কিন্তু উৎপাদন হচ্ছে মুন্সিগঞ্জে, কারেন্ট জালে অবৈধ ফ্যাক্টরি রয়েছে, সেখান থেকে কিছু কারেন্ট উৎপাদন হচ্ছে। এবং এখানকার যে প্রশাসন রয়েছে, মৎস্য বিভাগ
রয়েছে তারা বিভিন্ন সময় অভিযান চালালেও কিন্তু এটি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এবং বন্ধ না করবার কারণে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং তারা বলছেন যে এখানে যে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে এই পরিমাণটি আরো বেশি হতে পারে যদি কারেন্ট জাল বন্ধ করা যায় এবং এই যে ঝাটকা যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ যথাযথভাবে আইন প্রয়োগ না করা হলে এই চ্যালেঞ্জ তৈরি হবে এবং এখানকার যে মৎস্য আড়তগুলি রয়েছে এখানে আড়তে কিন্তু এই মা ইলিশ এই অঞ্চলের ইলিশ বিক্রি করা হয় এবং মা ইলিশ যে নিষিদ্ধ ছিল তখনও কিন্তু এখানে কারেন্ট জালের কারণে বিপুল পরিমাণ ইলিশ নিধন হয়েছে এবং এইসব কারণে ইলিশের উৎপাদন সেটি কিন্তু মৎস্য বিভাগ বলছে যে গেল বছর 1972 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল কিন্তু এবছর তার চেয়ে বেশি আশা তারা করছেন কিন্তু মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে একই সঙ্গে জাটকার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি চলছে এইসব কারণে কিন্তু উৎপাদন নিয়েও একটি চ্যালেঞ্জের বিষয় রয়েছে এবং এখানকার যে বড় ইলিশ বিক্রি হচ্ছে এই আজকের বাজারে যে 1400 টাকা কেজিতে এবং ছোট ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে যেগুলো মাঝারি সাইজের সেগুলো কিন্তু 1000 থেকে 1100 টাকা কেজিতে এবং এখানকার যে আরো ছোট ইলিশ আছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে এবং এখানকার যে পদ্মাকে ঘিরে এই হাটটি যেই হাটে ভোর থেকে প্রতিদিন বেচা কিনা চলে ধুম এবং বিভিন্ন রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের যে শৌখিন ক্রেতা তারাও কিন্তু এখানে ইলিশ কিনতে আসেন কিন্তু এই যে আজকে ইলিশের যে অভাব সেই কারণে কিন্তু অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন এবং তারা বলছিলেন যে এই যে আজকে যে ইলিশের এমন আকাল সেটি কিন্তু তারা আগে বুঝে উঠতে পারেননি এবং আজকে যে সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনে যেমন ক্রেতা বেশি পাশাপাশি কিন্তু এখানে যে একটি পর্যটন হাব তৈরি হয়েছে যেখানে ইলিশের অনেক রকমের হোটেল রেস্তোরাঁ হয়েছে সেখানেও কিন্তু বিপুল চাহিদা ইলিশের এইসব চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু যেই সরবরাহ ছিল সেই সরবরাহ কিন্তু এখানে পরবর্তীতে ক্রেতাদের এবং পাইকারদের যে চাহিদা সেটি পূরণ করতে পারেনি তো এই ছিল মুন্সিগঞ্জের ইলিশের হাটের সবশেষ জেনিফার। মুন্সিগঞ্জ থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। খাবারের খোঁজে লোকালয়ে আসা বানরের দল নিয়ে রিপোর্ট। মুন্সিগঞ্জে লোকালয়ে বানরের বিচরণ বেড়ে গেছে। খাবার সংকটে বানর লোকালয়মুখী এখন। বানর দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়লেও গ্রামবাসীরা বিরক্ত। এ অবস্থায় বানরের জন্য সরকারি জমিতে বনায়ন করার আশ্বাস দেয় প্রশাসন। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। গাছপালা আর জীববৈচিত্র্যে ভরা গ্রামে বড় দল বেঁধে লোকালয়ে চলে আসছে বানর। খাবার সংগ্রহে নানা কৌশল। খাবার পেলে দল আরো বড় হচ্ছে। চাহিদার চেয়ে খাবার কম থাকায় নিজেরাও বিবাদে জড়িয়ে যাচ্ছে। বানর ক্ষুধার্ত শাবককে নিয়েই লোকালয়ে ঘোরাফেরা করছে। নানা প্রতিকূলতায় মা বানর শাবককে মমতায় জড়াচ্ছে। বানরের এমন বৈচিত্র্যতা দেখে বাইরের লোকজন মুগ্ধ, কিন্তু লোকালয়ে বানরের পদচারণায় বিরক্ত গ্রামবাসী। বাড়িতে মনে করেন যে ঠিক মতো মনে করেন রান্না বাড়া কইরা ঠিক মতো রাখা যায় না, ওটি ভালো কইরা মানে তালা তালা রাখতে হয়। ফসল পাতি সব নষ্ট করে ফেলায়, সব জায়গায় খায় ফেলায়। ইদানিং আমাদের হচ্ছে এদিকে 2টা মিটারে ওরা আর কি লাফালাফি করে তার নষ্ট করে ফেলছে। স্কুলে যেতে পারে না পোলা ছেলেপেলেরা। প্রশাসন বলছে বানরের জন্য সরকারি জায়গায় বনায়ন করার চেষ্টা চলছে। ওখানে যদি কৃত্রিমভাবে হলেও বনায়ন তৈরি করা যায় সেক্ষেত্রে বানরগুলোর হয়তো আবাসস্থলের ব্যবস্থা করা যাবে। আর আমরা তাদের খাবার প্লাস বন বিভাগকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের বিষয়ে তারা জন্য পদক্ষেপ নেয়। মুন্সিগঞ্জের শ্রীনগরের খাড়া ও মদনখালী এবং ঢাকার নবাবগঞ্জের চুরাইন গ্রামে ছোট বড় সহস্রাধিক বানরের বসবাস। 200 বছর ধরে এই এলাকায় বানরের বসবাস থাকলেও বনাঞ্চল কমে যাওয়ায় এখন লোকালয়ে বানরের এরকমই বিচরণ চলছে। মুন্সিগঞ্জের খাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমিত সম্পদ দিয়েই বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কোর পুরস্কার দিয়ে বললেন প্রধানমন্ত্রী। জয়ী উগান্ডার মোটিভ ক্রিয়েশনস। ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের 9টি স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেড নির্মাণের কাজ।
ভাড়ার খসড়া প্রস্তাব এ সপ্তাহে যাবে মন্ত্রণালয়ে। বনানীতে রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলায় 5 আসামিকে খালাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। ধর্ষণ মামলায় সাক্ষ্য আইন বাতিলের দাবি, প্রতিবাদে রোববার কর্মসূচি। পুরান ঢাকায় নির্মাণাধীন কারারক্ষী ব্যারাকে মিলল যুবকের লাশ, হত্যাকাণ্ড কিনা তদন্তে পুলিশ। রংপুর মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার। এবং করোনা ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর এসএসসি পরীক্ষা ঘিরে সব প্রস্তুতি সম্পূর্ণ। এক বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জড়ো না হতে আহ্বান। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।